রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে শান্তি পরিষদ গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার নাম দেওয়া হয়েছে বোর্ড অফ পিস। স্থানীয় সময় শুক্রবার গাজার প্রশাসন তদারকির জন্য এই বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করে হোয়াইট হাউস, যার প্রধান হিসেবে থাকছেন ট্রাম্প নিজে। এছাড়া রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর আগে বৃহস্পতিবার 15 সদস্যের টেকনোক্র্যাট কমিটি গঠন করা হয়, যেটি গাজায় শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনিক দায়িত্বে থাকবে। এই কমিটিকে স্বাগত জানিয়েছে হামাস। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা এগিয়ে নিতে হামাস সহ ফিলিস্তিনের অন্য সংগঠনগুলোর প্রতিনিধিরা মিশরের রাজধানী কায়রোতে রয়েছেন। দীর্ঘ গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি সেনাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনে সেনাবাহিনীর এই মানসিক সংকটের চিত্র উঠে আসে। ইসরায়েলি পার্লামেন্ট কমিটি জানায় 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত মোট 279 জন ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেন। 2024 সালে ইসরায়েলে আত্মহত্যার 78% ঘটনাই যুদ্ধরত সেনাদের মধ্যে হয়েছে। হামলার সময় পাওয়া মৃত্যু ভয় ও নৈতিক আঘাতের কারণেই সেনারা এই পথ বেছে নিচ্ছেন বলে জানান মনোবিজ্ঞানীরা। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে যুদ্ধাহত হিসেবে চিকিৎসাধীন 22,300 জন সেনা ও সংশ্লিষ্ট কর্মীর মধ্যে 60%ই পোস্ট ট্রমার সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবার পরিসর ও বাজেট বাড়িয়েছে ইসরায়েল সরকার। ইরানে এক সপ্তাহেরও বেশি সময় পর সীমিত আকারে চালু করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক। এর ফলে দেশটির মোবাইল ব্যবহারকারীরা SMS আদান প্রদান করতে পারছেন, তবে এখনও ফোন কল করার কথা বলার মতো মোবাইল নেটওয়ার্ক খোলা হয়নি। সেই সঙ্গে এখন পর্যন্ত বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা। এটিকে পৃথিবীর ইতিহাসের অন্যতম দীর্ঘ ইন্টারনেট শাটডাউন বলা হচ্ছে। দীর্ঘ এই ব্ল্যাকআউটের কারণে দেশটির কয়েক কোটি মানুষ পৃথিবী থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রয়টার্স বলছে, সরকারি দমন নিপীড়নের মুখে ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ এখন অনেকটা কমে এসেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, নিরাপত্তা বাহিনীর মারাত্মক দমনের কারণে রাস্তায় প্রতিবাদ এখন খুব কম দেখা যাচ্ছে। তবে শুক্রবার স্থানীয় গণমাধ্যমগুলো আরও কিছু গ্রেপ্তারের খবর এসেছে। এদিকে সম্ভাব্য মার্কিন হামলায় হুমকির প্রেক্ষাপটে এয়ারলাইন্সগুলোকে ইরানের আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা। ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর উপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের মালিকানা থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাই যারা গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হবে না, তাদের উপর শুল্ক আরোপিত হতে পারে। তবে ট্রাম্প কোন কোন দেশের ওপর কী ধরনের শুল্ক আরোপ করবেন সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি। পাশাপাশি তিনি কোন আইনি ক্ষমতা বলে এই শুল্ক আরোপ করবেন সেটিও স্পষ্ট করা হয়নি। এর আগে গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনার পারদ কমাতে ডেনমার্ক সফরে যান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্রেটিক ও রিপাবলিকান আইন প্রণেতারা। 11 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্র্যাট সেনেটর ক্রিস কুনস। পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় 12 জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানে ISPR শুক্রবার এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের খারান শহরে গত শুক্রবার সরকারি ও বাণিজ্যিক স্থাপনায় হামলা চালানোর প্রচেষ্টার সময় তা প্রতিহত করে দেশটির নিরাপত্তা বাহিনী। হামলা চেষ্টার জন্য 12 থেকে 15 জন ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল হিন্দুস্তানের সন্ত্রাসীদের দায়ী করা হয়। খারান সিটি পুলিশ স্টেশন, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এবং হাবিব ব্যাংক লিমিটেড ওই হামলার লক্ষ্য ছিল। ব্যাংক দুটি থেকে প্রায় 34 লাখ রুপি লুট করলেও নিরাপত্তা বাহিনীর অভিযানে তা উদ্ধার করা হয়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ গণমাধ্যমকে জানান, 3টি স্থানে প্রাথমিক সংঘর্ষের সময় 4 সন্ত্রাসী নিহত হন, পরে অন্যদেরও বিভিন্ন অভিযানে নিষ্ক্রিয় করা হয়। তিনি আরও জানান, অভিযানে একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানে একটি ট্রাক খালে পড়ে এক পরিবারের অন্তত 14 জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে 9 জন। শুক্রবার রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের সারগোথা শহরে এই দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ট্রাকটিতে মোট 23 জন যাত্রী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের 52 জেলা থেকে খুশাবের উদ্দেশ্যে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খালে পড়ে যায়। স্থানীয় কর্মকর্তারা জানান, ট্রাকের আরোহীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। এই ঘটনায় গভীর শোক জানিয়ে আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ প্রমাণে গাম্বিয়া ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে মিয়ানমার। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের শুক্রবারের শুনানিতে এই দাবি করে দেশটি। রয়টার্স জানায়, শুনানিতে মিয়ানমারের পক্ষে অংশ নেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কোকো লাইং। আদালতকে তিনি বলেন, গাম্বিয়ার অভিযোগ ভিত্তিহীন। এর আগে গত সোমবার শুনানিতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের নির্মূল করতে অভিযান চালানো অভিযোগ তোলে গাম্বিয়া। তবে মিয়ানমারের দাবি, জঙ্গিদের হামলার জবাব দিতে ওই অভিযান পরিচালিত হয়। আন্তর্জাতিক বিচার আদালতে আরও 3 সপ্তাহ ধরে এই মামলার শুনানি চলবে। আগামী বুধবার থেকে রুদ্ধদ্বার অধিবেশন রোহিঙ্গা ভুক্তভোগীদের বক্তব্য শুনবে আদালত। এর মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক আদালতে সরাসরি নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাবেন রোহিঙ্গারা। এ বছরের শেষ দিকে এই মামলার চূড়ান্ত রায় আসতে পারে। বন্যপ্রাণী সুরক্ষায় বড় দৃষ্টান্ত তৈরি করল ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। প্রথমবারের মতো মধ্যপ্রদেশের মহাসড়কে নির্মাণ করা হয়েছে লাল দাগযুক্ত টেবিল টপ রাস্তা। এতে কমে এসেছে যানবাহনের গতি আর সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছে বাঘ, হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী। এটি হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুর ভোপাল হাইওয়ে। এটি গিয়েছে নৌরাদেহি অভয়ারণ্যের বুক চিরে। আর এই অভয়ারণ্য বাঘ, হরিণ, হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল। এই রাস্তায় প্রায়শই দ্রুত গতিতে ছুটে চলা গাড়ির সঙ্গে বন্যপ্রাণীর ধাক্কা লাগে। এ কারণে গত 2 বছরে অন্তত 94টি প্রাণীর জীবন গেছে। দুর্ঘটনা রোধের পাশাপাশি যানবাহনের চালকদের সতর্ক করার লক্ষ্যে অভিনব পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এখানে 5 মিলিমিটার পুরু এবং আঠালো লাল থার্মোপ্লাস্টিকের চিহ্ন দেওয়া হয়েছে। হাইওয়েটির 12 কিলোমিটার দীর্ঘ অংশে টেবিল টপ মার্কিং বা লাল রং দেখা যায়। মনস্তাত্ত্বিকরা বলছেন, লাল রং এবং উঁচু টেক্সচার চালকদের সতর্ক করে এবং স্বাভাবিকভাবে গতি কমিয়ে ঘন্টায় 40 কিলোমিটারের নিচে নামিয়ে আনতে বাধ্য করে। প্রয়োজন হয় না স্পিড ব্রেকারের। এটি বাঘ, হাতি, হরিণ, চিতাবাঘের মতো প্রাণীদের নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করে। একই সাথে নির্মাণ করা হয়েছে 25টি আন্ডারপাস এবং 8 ফুট উঁচু বেড়া। আঁকাবাঁকা পাহাড়ি পথে বন্যপ্রাণী দুর্ঘটনার ঝুঁকি কমাতে 122 কোটি টাকা খরচ করে এই বিশেষ প্রকল্প বাস্তবায়ন করেছে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও গাজায় হামলা বন্ধ করেনি ইসরায়েল। বৃহস্পতিবার উপত্যকা জুড়ে একাধিক হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামাসের সশস্ত্র শাখার একজন জ্যেষ্ঠ নেতা, একজন হামাস পুলিশ সদস্য এবং ইসলামিক জিহাদ গোষ্ঠীর একজন শীর্ষ নেতা রয়েছেন। স্থানীয় চিকিৎসক ও বাসিন্দারা জানিয়েছেন, নুসেইরাতে হামলায় ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ সদস্য আশরাফ আল খাতিব নিহত হয়েছেন। গাজা শহরে এক হামাস পুলিশ সদস্যের মৃত্যু হয়। এছাড়া দেইর আল বালাহ এলাকায় স্থানীয় কমান্ডার মোহাম্মদ আল হলি প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন 16 বছর বয়সী কিশোরও রয়েছেন। রয়টার্স জানিয়েছে, হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 400-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের পাওয়া নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। স্থানীয় সময় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ভেনেজুয়েলার স্বাধীনতার পক্ষে ট্রাম্পের বিশেষ অঙ্গীকারের স্বীকৃতি স্বরূপ তাকে এই উপহার দেওয়া হয়েছে বলে জানান মাচাদো। এদিকে উপহার পেয়ে মাচাদোর প্রশংসা করেন ট্রাম্প। মাচাদোকে অসাধারণ নারী অভিহিত করে এই পদক উপহার দেওয়াকে পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মাচাদো। সে সময় মাচাদোকে নোবেল দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে আসল বাধা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার
রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, শান্তির পথে ইউক্রেন কখনো বাধা ছিল না এবং ভবিষ্যতেও হবে না। এ সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে টেলিফোনে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা হচ্ছে বলে উল্লেখ করা হয়। আজ জানাবো ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা পরিস্থিতি এবং প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সৌদি আরব, কাতার, ওমান, তুরস্ক ও পাকিস্তানের পক্ষ থেকে ইরানের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার কারণে শেষ মুহূর্তে ইরান হামলা থেকে ফিরে আসতে বাধ্য হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া যুক্তরাষ্ট্র আর্মির বিরোধিতা সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আরও বিভিন্ন কারণে ট্রাম্প বাধ্য হয়েছেন ইরানে হামলার সিদ্ধান্ত স্থগিত করতে। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত বাতিলের কথা ঘোষণা করেছেন। এই ঘটনাকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে ট্রাম্প নিজের বুকে নিজের বক্সিং আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 14 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার অনুমতি দেন, কিন্তু তার এই আদেশ বাস্তবায়নের মাত্র কয়েক মিনিট আগে তিনি আবার এই সিদ্ধান্ত বাতিল করেন। এ কারণ হিসেবে বলা হয়েছে, সৌদি আরব, কাতার, ওমান, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ইরানের পক্ষে শক্ত অবস্থান। তারা ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছে, সামরিক আগ্রাসন চালিয়ে ইরানের সরকার পরিবর্তন তারা সমর্থন করে না এবং এর ফলে গোটা মধ্যপ্রাচ্য চরম বিপর্যয়ের মুখে পড়বে, যা তারা মেনে নিতে প্রস্তুত নয়। দ্বিতীয় কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকেও ট্রাম্পকে জানানো হয়েছে ইরানের সামরিক হামলা চালানো উচিত হবে না। কোথায় কী পরিমাণ হামলা চালানো হবে তা নিয়ে ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউস থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দিতে পারেনি। হোয়াইট হাউস থেকে প্রথমে বলা হয়েছে সীমিত আকারে ইরানে হামলা চালাতে, কিন্তু এই হামলার লক্ষ্যবস্তু নিয়ে বিরোধ দেখা দেয় ট্রাম্পের কর্মকর্তাদের মধ্যে। পেন্টাগন থেকে জানানো হয়, সীমিত হামলা করে যদি ইরানের সরকার পরিবর্তন ঘটানো না যায়, তাহলে ইরানের বর্তমান সরকার আরও শক্তিশালী হবে। অন্য অনেকের মতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী আল খামেনি বা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে টার্গেট হামলা করে হত্যা করা হলে মুসলিম বিশ্বের ভয়াবহ নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রত্যেকটি উপসাগরীয় দেশের সাথে বিভিন্ন ইস্যুতে ইরানের দ্বন্দ্ব রয়েছে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে মুসলিম বিশ্বে একটি গ্রহণযোগ্যতা রয়েছে। আরব দেশগুলো ইরানের সর্বোচ্চ নেতা বা প্রেসিডেন্টকে আক্রমণ চালিয়ে হত্যার বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ায় বেকায়দায় পড়ে যায় ট্রাম্প প্রশাসন। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ইরানকে তারা আরেকটি ইরাক, লিবিয়া, সিরিয়া বা আফগানিস্তান হিসেবে দেখতে প্রস্তুত নয়। হামলা থেকে বিরত থাকার অপর কারণ সম্পর্কে বলা হয়েছে, ইরানে হামলা করা হলে তা বিনা চ্যালেঞ্জে শেষ হবে না। ইরান বড় ধরনের হামলা চালাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে, বিশেষ করে কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, সৌদি আরব সহ সব দেশে ধেয়ে আসবে ইরানের শক্তিশালী মিসাইল, যার সব যুক্তরাষ্ট্র সহ কোনো দেশের পক্ষেই পুরোপুরি প্রতিহত করা সম্ভব নয়। ইরানের মিসাইল আক্রমণের ফলে গোটা মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতি, নিরাপত্তা ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। সমস্ত বিনিয়োগকারীরা নিরাপত্তার কারণে উপসাগরীয় অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে। এতে লণ্ডভণ্ড হয়ে যাবে গোটা মধ্যপ্রাচ্য। এছাড়া ট্রাম্পের হুমকির কারণে ইরান প্রতিবাদকারীদের হত্যা বন্ধের সাথে সাথে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর থেকে সরে এসেছে। এর মাধ্যমে ইরান ট্রাম্পের প্রতি সম্মান প্রদর্শন করেছে, যা উপেক্ষা করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আপনারা জানেন ইরানে গতকাল 800 মানুষকে ফাঁসিতে ঝোলানোর কথা ছিল, কিন্তু তারা সেটা করেনি। এটা একটা বড় ঘটনা। হামলার সিদ্ধান্ত স্থগিত করার কারণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, কেউ আমাকে বুঝিয়ে রাজি করাতে পারে না, আমি আমাকে বুঝিয়ে রাজি করাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের নেতৃবৃন্দকে প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন 800 বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য। ট্রাম্প নিজে বলেছেন, ইরান তার হুমকির কারণে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করেছে এবং গুলি করে মানুষ হত্যাও বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রের মতো প্রেসিডেন্টের পক্ষ থেকে ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন, এমনকি গুরুত্বপূর্ণ জাতীয় ভবন দখলে নেওয়ার আহ্বান জানানোর পরও সরকার পতন আন্দোলন সফল না হওয়ায় অনেকটা হতাশ হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের হামলা থেকে ট্রাম্প প্রশাসনের সরে আসার পেছনে এটা আরেকটা কারণ। ইরানের সরকার বিরোধী বিক্ষুব্ধ মানুষের সংখ্যা অনেক, কিন্তু এখনও দেশটির বেশিরভাগ মানুষ সরকারের পক্ষে। তাছাড়া অনেকে ইরানের সরকারের বিরুদ্ধে হলেও তারা দেশটিতে আমেরিকার সামরিক আগ্রাসন এবং ইরাক, লিবিয়া ও সিরিয়ার মতো পরিণতি দেখতে
মোটেই রাজি নয়। ইরানের প্রবীণ প্রায় সব মানুষ প্রচণ্ডভাবে আমেরিকা বিরোধী এবং তারা বংশ পরম্পরায় আমেরিকান বিরোধী চেতনা জারি রেখেছেন। ইরানের সব সচেতন মানুষই দেশটিতে ইসরায়েলের হামলা, নাশকতা ও ষড়যন্ত্রকে সরাসরি আমেরিকার হামলা, নাশকতা ও ষড়যন্ত্র হিসেবে দেখে থাকেন। তাদের কাছে ইসরায়েল আর আমেরিকা একই দেশ। ফলে ইসরায়েলের কারণেও ইরানিদের মধ্যে প্রচণ্ড মার্কিন বিদ্বেষ সদা জাগ্রত। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের ইরানের সরকার পতনের আহ্বানও কোনো কাজে আসেনি। এদিকে ইরানে হামলা বন্ধে সৌদি আরব, কাতার, ওমান, তুরস্ক ও পাকিস্তানের ভূমিকার ব্যাপক প্রশংসা করা হয়েছে গোটা মুসলিম বিশ্বের সাধারণ মানুষ সহ বিভিন্ন মহল থেকে। সারা বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন অনেক মানুষ। তাদের মতে ফিলিস্তিনি বিষয়েও এখন একই পদক্ষেপ নেওয়া উচিত আরব দেশগুলোর। ইরানে হামলার সিদ্ধান্ত থেকে ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আসায় হতাশ হয়ে পড়েছে ইসরায়েল। তবে ইসরায়েল এখনও বিশ্বাস করে ট্রাম্প ইরানে হামলা চালাতে পারে। জুন মাসে যুদ্ধের পর ইরানে নতুন করে হামলার জন্য ইসরায়েল তদবির করে আসছিল ট্রাম্প প্রশাসনের কাছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভেনেজুয়েলায় আগ্রাসনের কয়েকদিন আগে ট্রাম্পের ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্র মারে লাগোয় বসে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করে ইরান আবার পারমাণবিক বোমা বানানোর কাজ শুরু করেছে এবং ইরানে আবার হামলা করতে হবে। আর এবার ইরানে হামলা মানে ইরানকে হামাস ও হেজবুল্লাহর মতো ধ্বংস করতে হবে স্থায়ীভাবে। ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা জানতে পেরেছি ইরান আবার পারমাণবিক বোমা বানাচ্ছে এবং তারা যদি এ থেকে ফিরে না আসে তাহলে এবার আমরা এমন হামলা চালাবো যা তারা অতীতে কখনো দেখেনি। দ্রুত এগিয়ে চলছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যে ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তির কাজ। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রণয়ন করা হয়েছে এবং তা 3 দেশের কাছে বিতরণ করা হয়েছে। 3 দেশই ইতোমধ্যে এই খসড়া নিয়ে আলোচনাও করেছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বাড়াবাড়ির বিরুদ্ধে বড় ধরনের প্রতিকার হিসেবে ভূমিকা পালন করবে ত্রিদেশীয় এ প্রতিরক্ষা চুক্তি। গত সেপ্টেম্বর মাসে আকস্মিক পাকিস্তান ও সৌদি আরব ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক নিরাপত্তার অধীনে আসে। পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, পাকিস্তানের পারমাণবিক বোমা এখন থেকে সৌদি আরবেও পারমাণবিক বোমা। পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা চুক্তির পর তাতে তুরস্ক যোগ দেওয়ার গভীর আগ্রহ প্রকাশ করে এবং দ্রুত এগিয়ে চলে তুরস্কের এই আগ্রহ বাস্তবায়নের কাজে। পাকিস্তানের সমরাস্ত্র উৎপাদন মন্ত্রী রেজা হায়াত হারাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তুরস্ককে জোটে অন্তর্ভুক্ত করার কাজ এগিয়ে চলে। ইরানের রাজধানী তেহরান অভিমুখী প্রায় 60,000 আগ্নেয়াস্ত্র জব্দ করার পাশাপাশি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে প্রশিক্ষিত একটি শক্তিশালী সন্ত্রাসী চক্রকে নির্মূল করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে দেশজুড়ে প্রাণঘাতী হামলা চালানোর জন্য এই চক্রটি কাজ করছিল বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। ইরানের আইন প্রয়োগকারী কমান্ড ফারাজা এক বিবৃতিতে জানিয়েছে, বন্দরনগরী বুশাহরে দাঙ্গাকারীদের কাছ থেকে 60,000 অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্রের গন্তব্য ছিল রাজধানী তেহরান। পৃথক এক অভিযানে 2 জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মোসাদ এই চক্রটিকে যুদ্ধের উন্নত প্রশিক্ষণ দিয়েছিল। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে AK-47 রাইফেল ও শটগান, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং স্যাটেলাইট ফোন সহ উন্নত যোগাযোগ সরঞ্জাম। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই সন্ত্রাসী চক্রটি বিশেষ রিং লিডারদের মাধ্যমে অস্ত্র সংগ্রহ করে রাজধানীর রাস্তায় সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করেছে। এর ফলে শত শত মানুষ হতাহত হয়েছেন। এছাড়া তারা সামরিক ও পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে অস্ত্র চুরি করে এবং তা দাঙ্গাকারীদের মধ্যে ছড়িয়ে দিয়ে দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল। ইরানি কর্মকর্তাদের মতে, গত মাসের শেষের দিকে শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে শুরু হওয়া আন্দোলনটি বিদেশি শক্তির হস্তক্ষেপে সহিংস দাঙ্গায় রূপ নেয়। তেহরান সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারকে এই সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছে। খবরে বলা হয়, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একটি টুইট বার্তায় লিখেছিলেন, রাস্তায় থাকা প্রতিটি ইরানিকে নববর্ষের শুভেচ্ছা। এছাড়া তাদের পাশে থাকা প্রতিটি মোসাদ এজেন্টকেও শুভেচ্ছা। পাশাপাশি মোসাদ তাদের একটি ফার্সি সোশ্যাল মিডিয়া পোস্টে দাঙ্গাকারীদের উৎসাহিত করে লিখেছে, সবাই মিলে রাস্তায় নেমে আসুন, সময় এসেছে মোসাদ এজেন্টরা কেবল দূর থেকে বা মৌখিকভাবে নয়, সরাসরি আপনাদের সঙ্গে মাঠে আছে।
এক সপ্তাহের বিদেশি মদতপুষ্ট দাঙ্গা ও অস্থিরতা শেষে ইরান জুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে বলে ঘোষণা করেছেন দেশটির পুলিশ প্রধান। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ইরানের কোথাও কোনো নতুন বিক্ষোভ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি, যাকে সাম্প্রতিক সময়ের মধ্যে দেশটির সবচেয়ে শান্ত রাত হিসেবে অভিহিত করা হয়েছে। ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা রাদান বলেছেন, আল্লাহর রহমতে এবং জনগণের সচেতন উপস্থিতিতে সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, রাজপথে জনগণের উপস্থিতি নিরাপত্তা বাহিনীকে নতুন শক্তি জুগিয়েছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়কেই তিনি এই বিজয়ের মূল রহস্য হিসেবে বর্ণনা করেন। রাদান বলেন, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সমস্যার কারণে শুরুতে কিছু ব্যবসায়ীর শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল, কিন্তু পরবর্তীতে দিনগুলোতে বিদেশি ইন্ধনে সেই আন্দোলনকে সহিংস দাঙ্গায় রূপ দেওয়া হয়। পুলিশ প্রধান বলেন, সোমবার দেশজুড়ে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশ প্রমাণ করেছে সাধারণ মানুষ এই বিদেশি মদতপুষ্ট দাঙ্গার বিরুদ্ধে এবং তারা বর্তমান ইসলামী ব্যবস্থার প্রতি আস্থাশীল। বিদেশে অবস্থানরত বিভিন্ন গোষ্ঠী বৃহস্পতিবার রাতে পুনরায় দাঙ্গার ডাক দিলেও সারা দেশের কোথাও কোনো জমায়েতের খবর পাওয়া যায়নি। জেনারেল রাদান নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ইরান নজিরবিহীন শান্তি ও নিরাপত্তা প্রত্যক্ষ করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শুক্রবার এক গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। এই কথোপকথনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের সাম্প্রতিক নাশকতামূলক দাঙ্গায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন ইরানের রাজপথে লাখো মানুষের উপস্থিতিকেই দেশটির আসল চিত্র হিসেবে অভিহিত করেন। পেজেশকিয়ান বলেন, ইরানের অভ্যন্তরীণ নীতি মূলত জনগণ কেন্দ্রিক। তিনি বলেন, আমাদের সরকার জাতির ন্যায্য দাবি শোনা এবং নিষ্ঠুর নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট সমস্যাগুলো কমানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, সোমবার দেশজুড়ে ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত এবং বিশাল অংশগ্রহণ দাঙ্গাকারীদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইরানে যা ঘটেছে তা অনেকটা কালার রেভলিউশন বা রঙিন বিপ্লবের ছকের মতো। দীর্ঘমেয়াদী অন্যায্য নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক ও সামাজিক সমস্যা তৈরি হতে পারে, এমন বাস্তবতা স্বীকার করে তিনি বলেন, সহিংস বিশৃঙ্খলার সঙ্গে শান্তিপূর্ণ নাগরিক প্রতিবাদের কোনো সম্পর্ক নেই। পুতিন রাষ্ট্রীয় স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, ইরানের সরকার ও নেতৃত্বের সমর্থনে লাখো মানুষের মিছিলই বলে দেয় দেশটির প্রকৃত অবস্থা কি। ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন ও জ্বালানি খাতের চমৎকার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তেহরানের সঙ্গে সম্পর্ক বাড়াতে মস্কো সবসময়ই আগ্রহী এবং যৌথ অর্থনৈতিক কমিশনের আসন্ন বৈঠকে আরও নতুন সহযোগিতার পথ উন্মোচিত হবে। ইরানের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপমূলক মন্তব্যের জন্য 7টি শিল্পোন্নত দেশের জোট G7 এবং ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে তেহরান এই জোটের অবস্থানকে ভণ্ডামি এবং উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা ও জাপানের সমন্বয়ে গঠিত G7 এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেন, ইরান অর্থনৈতিক প্রতিবাদকারীদের উপর সহিংসতা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, G7 পরিকল্পিতভাবে সেই সব তথ্য প্রমাণ এড়িয়ে গেছে যা প্রমাণ করে ইরানের শান্তিপূর্ণ আন্দোলনকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে সহিংসতায় রূপ দেওয়া হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে বলেছে, গত 8 থেকে 10 জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত শান্তিপূর্ণ সমাবেশগুলোতে ইসরায়েলি শাসনের মাধ্যমে সুসজ্জিত সন্ত্রাসী উপাদানগুলো পরিকল্পিতভাবে অনুপ্রবেশ করে এবং সহিংসতা ছড়ায়। এই অনুপ্রবেশকারীরা প্রতিবাদকারী এবং আইন প্রয়োগকারী সংস্থা উভয় পক্ষের উপরই হামলা চালায়, যার ফলে সাধারণ নাগরিক এবং পুলিশ সদস্য নিহত হন। মন্ত্রণালয় জানায়, বর্তমান ও প্রাক্তন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্য বক্তব্য সহিংসতা ও রক্তপাতকে উৎসাহিত করেছে। নিরাপত্তা সংস্থাগুলো অকাট্য প্রমাণ সংগ্রহ করেছে যে ইসরায়েলি মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে সন্ত্রাসী সংগঠনগুলোকে সংগঠিত ও সশস্ত্র করা হয়েছিল। ইরানের পক্ষ থেকে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের হুমকির আগে এই দাঙ্গা উস্কে দেওয়া একটি পূর্ব পরিকল্পিত ছক। ইরানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার মার্কিন পদক্ষেপকে ওয়াশিংটনের একটি ঢাল হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার তিনি অভিযোগ করেন, নিজেদের অপরাধ ও ইরানের বিরুদ্ধে চালানো আগ্রাসন আড়াল করতে যুক্তরাষ্ট্র এই কৌশল গ্রহণ করেছে।
বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশ যখন মার্কিন অনুরোধে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল, ঠিক সেই মুহূর্তে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেন আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অধিবেশন ডাকা মূলত সমালোচনার মুখ থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্রের একটি আক্রমণাত্মক কৌশল। আরাকচি স্পষ্টভাবে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর কেবল নিপীড়নমূলক নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত হয়নি, বরং গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি বোমা হামলায় সরাসরি সহযোগিতা করেছে। বিবৃতিতে গত বছরের সংঘাতের কথা মনে করিয়ে দিয়ে বলা হয়, যে দেশ হাজার হাজার ইরানি নাগরিক হত্যার জন্য দায়ী এবং যারা সাম্প্রতিক দাঙ্গায় সশস্ত্র সন্ত্রাসীদের মদদ দিয়ে শত শত মানুষের প্রাণহানি ঘটিয়েছে, তারা নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে নিজেদের অপরাধ লুকাতে পারে না। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজার জন্য ডোনাল্ড ট্রাম্প বোর্ড অব পিস গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই বোর্ড অব পিস। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বোর্ড অব পিসের প্রতিষ্ঠাতার সদস্য হিসেবে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রণীত 20 দফা পরিকল্পনার অংশ হিসেবেই এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন তিনি নিজেই। বোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের প্রধান মার্কিন ধনকুবের মার্ক রুয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোর্ডের আরও সদস্যের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এই বোর্ড সাময়িকভাবে গাজার প্রশাসনিক কার্যক্রম তদারকি করবে এবং অঞ্চলটির পুনর্গঠন ব্যবস্থাপনার দায়িত্ব নেবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে টনি ব্লেয়ারের সাবেক উপদেষ্টা আশিস পরাশর গাজার উপর কোনো ধরনের আন্তর্জাতিক অভিভাবকত্ব বা বাইরের নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়ার পরিকল্পনাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে পরাশর গাজা নিয়ে গঠিত তথাকথিত পিস বোর্ডের সদস্যদের কঠোর সমালোচনা করে বলেন, দেখে মনে হচ্ছে এতে যোগ দেওয়ার একমাত্র যোগ্যতা হল ইসরায়েলের বর্ণবাদ, জাতিগত নিধন এবং গণহত্যাকে সমর্থন করার জোরালো রেকর্ড থাকা এবং যারা এর বিরোধিতা করেন তাদের অপরাধী সাব্যস্ত করা। ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থায়ীভাবে স্থগিত করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় নাগরিক অধিকার ও মানবাধিকার সংগঠন। বর্তমানে কার্যকর থাকা আংশিক স্থগিতাদেশ তুলে নেওয়ার যে কোনো সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধেও তারা সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে 5টি প্রভাবশালী সংগঠন ক্যাম্পেইন অ্যাগেনস্ট আর্মস ট্রেড, গ্লোবাল জাস্টিস নাও, গ্লোবাল লিগাল অ্যাকশন নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল সেন্টার অফ জাস্টিস ফর প্যালেস্টাইনিয়ান্স এবং ওয়ার অন ওয়ান্ট এই দাবি উত্থাপন করে। ব্রিটিশ সরকার ইসরায়েলে পুনরায় অস্ত্র রপ্তানির লাইসেন্স চালু করতে পারে এমন আভাস পেয়ে সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী পিটার কাইল ইঙ্গিত দিয়েছেন, গাজায় টেকসই শান্তির পথে অগ্রগতি হলে অস্ত্র রপ্তানি পুনরায় শুরু হতে পারে। মানবাধিকার সংগঠনগুলো এই বক্তব্যকে সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত বলে আখ্যায়িত করেছে। তারা উল্লেখ করেছে, গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান ও সহিংসতা এখনো অব্যাহত রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।